আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চতুর্থ অধ্যায়ের আরও একটি পর্বে। তো এই পর্বে আমরা কথা বলবো টাইপ 3 নিয়ে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। তো দেখো এখানে আমাদের কোন কোন রকমের এমসিকিউ রয়েছে, আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। যেই প্রশ্নগুলো বোর্ডে এসেছে প্লাস তোমাদের আগামী পরীক্ষাগুলোতেও বেশ গুরুত্বপূর্ণ, আমরা সেই এমসিকিউগুলো এখন সমাধান করার চেষ্টা করতেছি। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন যে কোনটি পর্যায়বৃত্ত ধর্ম? যোজনী, দ্রবণীয়তা, অম্লত্ব, ক্ষারকত্ব। তাহলে এখানের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি হয়? যোজনী হয়। কেন যোজনী হয়? কারণ আমরা জানি যে একই গ্রুপে যারা থাকে এদের সবার যোজনী কি হয়? সেম হয়। একই গ্রুপে সবার যোজনী সেম হয়। সো যেহেতু গ্রুপে এটা চেঞ্জ হচ্ছে না, সেম থাকতেছে, তাহলে আমরা বলবো এটা পর্যায়বৃত্ত ধর্ম হিসেবে যোজনী হতে পারে। নেক্সট কোশ্চেন, কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? তো আমরা আসো অপশনগুলো একটু দেখে নেই, কি কি অপশন রয়েছে। রয়েছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ব্রোমিন এবং সালফার। তো আসো আমরা এখন একটু বাদ দিই, ম্যাগনেসিয়াম আর সালফার বাদ, এরা হচ্ছে পর্যায় 3-এর। আর ক্যালসিয়াম এবং ব্রোমিন এরা হচ্ছে পর্যায় 4-এর। তো ক্যালসিয়াম এবং ব্রোমিনের মধ্যে ব্রোমিনের আবার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেশি, কয়টা? 7টা। তাহলে এখান থেকে কি অ্যান্সার হতে পারে? ক্যালসিয়াম, কারণ তার পর্যায় 4 এবং সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কম। তো দুইটাই কিন্তু আমাদেরকে কোনো একটা পরমাণুর আকার বৃদ্ধি করতে যেই জিনিসগুলো দরকার, তার দুইটা জিনিসই ক্যালসিয়ামের মধ্যে পাওয়া যাচ্ছে আর কি। তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বড় হবে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি? পারমাণবিক ব্যাসার্ধ বেশি, সেম অ্যান্সার দেখো, ম্যাগনেসিয়াম আর ফসফরাস এটা পর্যায় 3-এর, ক্যালসিয়াম এবং জিঙ্ক পর্যায় 4-এর। কিন্তু জিঙ্কের তৃতীয় এবং চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেশি। জিঙ্কের তৃতীয় কক্ষপথে 18টা ইলেকট্রন, বাট ক্যালসিয়ামের তৃতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন। তাহলে জিঙ্কের সর্বশেষ কক্ষপথগুলোতে, সর্বশেষ যে দুইটা কক্ষপথ রয়েছে সেই কক্ষপথগুলোতে জিঙ্কের ইলেকট্রন সংখ্যা বেশি পাওয়া যাচ্ছে বিধায় জিঙ্কের আকারটা ছোট হয়ে যাবে, ক্যালসিয়ামের আকারটা বড় হয়ে যাবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলতেছে দেখো, যে নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম? তো এটা দেখো, এখানে দুইটা জিনিস, ম্যাগনেসিয়াম 2+, সোডিয়াম প্লাসের ইলেকট্রন সংখ্যা কয়টা? 10টা। আবার সালফার 2-, ক্লোরিন মাইনাস ইলেকট্রন সংখ্যা কয়টা? 18টা। এরা আইসো ইলেকট্রনীয়। এরা এই যে দুইজন আইসো ইলেকট্রনীয়, আবার এই যে দুইজন আইসো ইলেকট্রনীয়। দেন আমি ফোকাস করব যে কাদের আমার প্রোটন সংখ্যা বেশি, ইলেকট্রন সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বেশি কাদের। ঠিক আছে, তাহলে কারা আসতেছে অ্যান্সার? সোডিয়াম আর ম্যাগনেসিয়াম। এর মধ্যে সোডিয়ামের প্রোটন কয়টা? 10টা। ম্যাগনেসিয়ামের প্রোটন কয়টা? 12টা। তাহলে প্রোটন যত বেশি হবে, মনে রাখবা, প্রোটন সংখ্যা যত বেশি হবে ইলেকট্রন সংখ্যার চাইতে, আকর্ষণ বলটা তত বেশি হবে। আর আকর্ষণ বলটা যত বেশি হবে, পরমাণুর আকারটা কি হবে? কমে যাবে আর কি। তাহলে ম্যাগনেসিয়াম 2+ এর প্রোটন কয়টা? ম্যাগনেসিয়াম 2+ এর প্রোটন 12টা। ইলেকট্রন কয়টা? ইলেকট্রন 10টা। তার মানে কি আকর্ষণ বল কি এখানে অনেক বেশি হবে, তাই না? যেটা আমরা বুঝতেছি যে আকর্ষণ বল এখানে কি হবে? বেশি হবে। আর আকর্ষণ বল বেশি হলে আকার কি হবে বলতো? আকার ছোট হবে, কেননা বেশি আকর্ষণ বল ছোট। হ্যাঁ, বেশি আকর্ষণ বল মানে কি, সে খুব ক্লোজলি আসতে, কাছে চলে আসতেছে, বেশি আকর্ষণ বল তাকে কাছে টেনে নিয়ে আসতেছে, ফলে আমরা এখান থেকে আকারটা কি পাবো? ছোট ছোট হয়ে যাবে। দ্যাট মিনস এখানে আমাদের 4টা অপশনের মধ্যে অ্যান্সার হবে কি? ম্যাগনেসিয়াম 2+। আচ্ছা, আমি যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কোন মৌলের আকার ছোট? 4টা মৌল, সিলিকন, অ্যালুমিনিয়াম, অক্সিজেন, কার্বন। তো অক্সিজেন এবং কার্বন এরা ফার্স্ট অফ অল এরা অ্যান্সার হতে পারে, কারণ এদের দুজনেরই পর্যায় 2, বাট অক্সিজেনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা বেশি বিধায় আকর্ষণ বল অক্সিজেনের বেশি হবে এবং আকারটা তার ছোট হয়ে যাবে। নেক্সট 70 নম্বর প্রশ্ন, নিচের কোনটির পারমাণবিক আকারের ক্রম সঠিক? নিচের কোনটির পারমাণবিক আকারের ক্রমটি সঠিক? আচ্ছা, তাহলে এখানে কে কে আছে দেখো, লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, দেন আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, নাইট্রোজেন, কার্বন, ব্রোন, লিথিয়াম। দেন আমাকে এখান থেকে চুজ করতে হবে। প্রথমটা দেখে কি হচ্ছে, আচ্ছা এটা উল্টা হয়েছে তাই না? সোডিয়াম থেকে লিথিয়ামের আকারটা কখনোই বড় না, এটা মিথ্যা। ফ্লোরিন থেকে ক্লোরিন বড়, ক্লোরিন থেকে ব্রোমিন বড়, ব্রোমিন থেকে আয়োডিন বড়, এটা সত্য। দেখো আমরা জানি যে একই গ্রুপে যত তুমি উপর থেকে নিচের দিকে যাবা, একই গ্রুপে যত আমি উপর থেকে নিচের দিকে যাব, তত আমার পরমাণুর আকার বৃদ্ধি পাবে। তো ফ্লোরিন, ক্লোরিন, তারপরে হবে কি ব্রোমিন, তারপরে হবে আয়োডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই না? সো এটার থেকে এটা বড়, আবার এটার থেকে এটা বড়, আবার এটার থেকে এটা বড়। সো আমাদের আকারটা কি হবে? আস্তে আস্তে বাড়বে, যত আমি গ্রুপের উপর থেকে নিচের দিকে যাব আমার আকার তত বৃদ্ধি পাবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি? আচ্ছা, আমাকে এখন আয়নীকরণ শক্তি নির্ণয় করতে হবে যে এখানে কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি। ফাইন, তাহলে কি কি আছে অপশনে দেখি, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তো এই যে 4টা অপশন,
তো এই চারটা অপশনের মধ্যে আমাদের আয়নীকরণ শক্তি বেশি হতে পারে কার? আয়নীকরণ শক্তি বেশি হতে পারে ম্যাগনেসিয়ামের। কার হতে পারে? আয়নীকরণ শক্তি বেশি হতে পারে ম্যাগনেসিয়ামের। এখন প্রশ্নটা কেন ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি বলতেছি আমি? একটাই কারণ যে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি এই জন্য, প্রথম কথা পটাশিয়াম আর ক্যালসিয়াম বাদ যাচ্ছে পর্যায় 4 এর জন্য, এরা সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের পর্যায় 3, তাহলে অবশ্যই এদের আকর্ষণ বল বেশি হবে, আয়নীকরণ শক্তি সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে দুজনের মানে যে কোনো একজনের বেশি হবে আর কি। এবারে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে আছে 1টা ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে আছে 2টা ইলেকট্রন। তাহলে যেহেতু ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেশি, অতএব ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির মান কি হবে? এখানে বেশি হবে। দেখো নেক্সট প্রশ্ন, আমরা যাচ্ছি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে কি বলতেছে আমাদেরকে? আচ্ছা দেখো বলতেছে যে কোনটির আয়নীকরণ শক্তি কম। এখানে 4টা মৌল, কে কে আছে দেখি, ম্যাগনেসিয়াম, রেডিয়াম, তারপরে ক্যালসিয়াম, বেরিয়াম। তাহলে আমরা জানি যে একই গ্রুপের যত তুমি নিচের দিকে যাবা আয়নীকরণ শক্তির মান তত কমতে থাকবে, কেননা গ্রুপের নিচের দিকে গেলে পর্যায় বাড়ে, নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়ে, ইলেকট্রনের উপর আকর্ষণ বল কমে, আয়নীকরণ শক্তির মান কমে যায়। তো যেহেতু আমাকে কম বলছে, তাহলে এইখানে 4টা অপশনের মধ্যে এই গ্রুপের সব থেকে নিচে কে? রেডিয়াম, তাহলে রেডিয়ামের আয়নীকরণ শক্তির মান সব থেকে কম হবে। আচ্ছা নেক্সট প্রশ্ন, কোনটির আয়নীকরণ শক্তি কম? 4টা মৌল এখানে আছে, লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম। সো এখানে কি হবে বলতো? এখানে সঠিক অ্যান্সারটা হবে রুবিডিয়াম। কেন? কারণ রুবিডিয়াম মৌলটি এই গ্রুপ 1 এবং সবার নিচে, গ্রুপ 1 এর এবং সবার নিচে সে অবস্থিত। সো অবশ্যই আগের যেই ব্যাখ্যাটা দিলাম সেই ব্যাখ্যা অনুযায়ী এর আয়নীকরণ শক্তির মান সবথেকে কম হবে আকর্ষণ বল কমে যাওয়ার কারণে। আচ্ছা নেক্সট প্রশ্ন, নিচের আয়নীকরণ শক্তির কোন ক্রমটি সঠিক? অর্থাৎ এখানে যে আয়নীকরণ শক্তির ক্রম দেখানো হয়েছে এখানের মধ্যে কোন ক্রমটি আমরা সঠিক দেখতে পাচ্ছি? ফাইন, তাহলে ক নাম্বার অপশনটা চেক করি। দেখো পটাশিয়াম থেকে সোডিয়ামের বেশি, সোডিয়াম থেকে লিথিয়ামের বেশি, এটাই তো সত্য তাই না? কারণ দেখো আমরা যদি সাজাই তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাহলে সবার উপরে কে? লিথিয়াম। তাহলে আয়নীকরণ শক্তির মান বেশি কার হওয়া উচিত? লিথিয়ামের, তারপরে কার? সোডিয়ামের, তারপরে কার? পটাশিয়ামের। এখানে কিন্তু সিকোয়েন্সটাকে ওইভাবে সাজিয়েছে, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম। আচ্ছা নেক্সট কি দেখো যে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে, আচ্ছা এখান থেকে আমরা অপশনগুলো একবার করে নিই। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি কি জিনিস আমরা সঠিক পাচ্ছি দেখো। নাম্বার 1, পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। প্রথমটা কিন্তু সত্য, কারণ আমরা জানি ব্যাসার্ধের সাথে আমাদের এটা ব্যস্তানুপাতিক রিলেশন। পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে আয়নীকরণ শক্তির মান বাড়বে, নাম্বার 1। নাম্বার 2 কি বলতেছে দেখো যে পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে। সো এটাও সত্য, এখানে কিন্তু বিপরীত সম্পর্ক, যে এখানে ব্যাসার্ধ বাড়লে শক্তির মান কমবে, ব্যাসার্ধ কমলে শক্তির মান বাড়বে। আর 3 নাম্বার, পারমাণবিক ব্যাসার্ধের উপর আয়নীকরণ শক্তির কোনো প্রভাব নেই, এটা মিথ্যা, কারণ অলরেডি প্রথম দুটো যেহেতু সত্যি হয় 3 নাম্বারটা কখনোই সত্যি হতে পারে না। সো এখান থেকে ক নাম্বারটা সঠিক, 75-এর ক নাম্বারটি সঠিক। আচ্ছা যাচ্ছি আমরা এর পরবর্তীতে, দেখো কি বলতেছে যে কোন মৌলটির ইলেকট্রন আসক্তি বেশি? ইলেকট্রন আসক্তি অর্থাৎ ইলেকট্রনের প্রতি তার টান বেশি। ওকে দেখো এখন এখানে যে অপশনগুলো রয়েছে বেরিলিয়াম, অক্সিজেন, বোরন, নাইট্রোজেন, খেয়াল করো বেরিলিয়াম আর বোরন হচ্ছে গ্রুপের বাম দিকে। সো বাম দিকের মৌলগুলোর ইলেকট্রন আসক্তি কম ডানের মৌলের থেকে আর কি, বামের মৌলের ইলেকট্রন আসক্তি কম ডানের মৌল থেকে। এখন প্রশ্ন হচ্ছে এরা সবাই কিন্তু একই পর্যায়ে, বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন সবাই একই পর্যায়ে। তাহলে একই পর্যায়ে সব থেকে ডানের মৌলকে, সব থেকে ডানের মৌল অক্সিজেন। তাহলে আমরা জানি একই পর্যায়ে সব থেকে ডানে যে থাকবে তার ইলেকট্রন শক্তির মান বেশি হবে। পর্যায় সারণীর যে কোনো পর্যায়ে বাম থেকে যত ডান দিকে যাওয়া যায় মৌলসমূহের ইলেকট্রন শক্তির মান তত বৃদ্ধি পায়। সো এখানে আমাদের অপশনের অ্যান্সার হবে অক্সিজেন। নেক্সট প্রশ্ন কি বলতেছে কোন মৌলটির ইলেকট্রন শক্তি সব থেকে কম? আগেরটা ছিল সব থেকে বেশি, এবারে প্রশ্ন হচ্ছে সব থেকে কম। তাহলে কে কি আছে দেখো, বেরিলিয়াম, রেডিয়াম, স্ট্রনসিয়াম, ম্যাগনেসিয়াম। ফাইন, তাহলে এখানে এই গ্রুপে সবার নিচে কে? রেডিয়াম না বলতো? একই গ্রুপের। আমরা জানি গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন শক্তির মান কমে, তাহলে এখানে সব থেকে নিচে যেহেতু রেডিয়াম রয়েছে তাহলে এখানের অ্যান্সারটি কি হবে? এখানের অ্যান্সারটি হবে রেডিয়াম। আচ্ছা নেক্সট আমরা একটা সিকোয়েন্স দেখতে পাচ্ছি যে ইলেকট্রন আসক্তির মানের ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক? অর্থাৎ এখানে ইলেকট্রন আসক্তির যে সিকোয়েন্স সেই সিকোয়েন্স অনুযায়ী কে সঠিক বা কারটা সঠিক হতে পারে। আচ্ছা আমরা ভুলগুলো ধরার চেষ্টা করব। প্রথমটাই দেখো বলতেছে যে ফসফরাস থেকে সিলিকনের বেশি, এটা মিথ্যা, এটাই মিথ্যা, কেননা ফসফরাস ডানে সিলিকন বামে, তাহলে কি এটা এরকম হওয়া উচিত ছিল তাই না? এই জন্য এটা মিথ্যা। 2 নাম্বারটা দেখি কি বলতেছে, খ নাম্বারটা দেখি, খ নাম্বারটা বলতেছে সিলিকন থেকে ফসফরাস বেশি। আচ্ছা 2 নাম্বারটা মিথ্যা জায়গা হচ্ছে এইটা, দেখো
কার্বন থেকে সিলিকনের কখনো বেশি না, কার্বনের পর্যায় 2, কার্বনের পর্যায় 2, সিলিকনের পর্যায় 3, তাহলে কার্বনের ইলেকট্রন আসক্তির মান, হ্যাঁ, অবশ্যই কার থেকে বেশি হবে, সিলিকন থেকে বেশি হবে। বাট এখানে বলতেছে যে কার্বন থেকে সিলিকনের বেশি, কিন্তু না, সিলিকন থেকে কার্বনের বেশি হবে, সেজন্য এটাও মিথ্যা। 3 নাম্বার দেখি কি বলতেছে, এই যে বোরন থেকে ফসফরাসের বেশি, মিথ্যা, কারণ বোরন হচ্ছে পর্যায় 2 এর, ফসফরাস পর্যায় 3 এর, তাইলে চক্ষু বন্ধ করে 4 নাম্বারটা সঠিক। এখানে একটু মিলাই, সিলিকন থেকে ফসফরাসের বেশি কারণ পর্যায় ডানে, সত্য। ফসফরাস থেকে বোরনের বেশি কারণ এখানে পর্যায় 3, এখানে পর্যায় 2। ব্রোন থেকে আবার কার্বনের বেশি, অর্থাৎ ব্রোন আর কার্বনের মধ্যে কম্পেয়ার করলে কার্বন ডানে, ব্রোন বামে, সেজন্য কার্বনের সব থেকে বেশি, তারপরে বোরনের, তারপরে ফসফরাসের, তারপরে সিলিকনের। তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। না, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো কি বলেছে, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমাদের কোন অপশনটি সঠিক হতে পারে, এইটা এখানে আসলে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, খেয়াল করো, প্রথমে কি বলছে, পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন শক্তির মান বাড়ে। সো ব্যাসার্ধের সাথে মানের একটা সম্পর্ক রয়েছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো এখানে যেহেতু কমলে বলছে বাড়ে, তাহলে প্রথমটা সঠিক। 2 নাম্বারটা দেখো, পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন শক্তির মান কমে, এটাও কি সঠিক। আর 3 নাম্বারটা যে এখানে এটার উপরে কোনো প্রভাব নেই, তাহলে আমরা 1 এবং 2 সঠিক, অর্থাৎ লাস্ট বা সঠিক অ্যান্সারটি কত হবে, সঠিক অ্যান্সারটি হবে এখানে ক নাম্বার, যে ইলেকট্রন আসক্তির সাথে পারমাণবিক ইলেকট্রন আসক্তির সাথে পারমাণবিক ব্যাসার্ধ একটা রিলেশন রয়েছে। তো আমাকে আসলে এই প্রশ্নে এটাই মানে ব্যাখ্যা করেছি আর কি। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে, নিচের কোন মৌলটি অধিক তড়িৎ ঋণাত্মক, অপশন কে কার্বন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। সো যেহেতু আমরা তড়িৎ ঋণাত্মকতার মান জানি, সেখান থেকে বলতে পারি কি সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কি হতে পারে, সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন। আচ্ছা, যাচ্ছে পরবর্তী প্রশ্নে, নিচের কোন মৌলটি রাসায়নিকভাবে আসক্তিহীন, মানে সে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কে বলো তো। এখান থেকে অ্যান্সার হতে পারবে আমাদের নিয়ন, কেননা নিয়ন নিষ্ক্রিয় মৌল, তো নিষ্ক্রিয়তার কারণে সে কিন্তু কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, এমনকি সে নিজেদের সাথেও বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, ঠিক আছে। আচ্ছা, গেল এটা। যাচ্ছি পরবর্তী প্রশ্নে, দেখো কি বলতেছে, যে নিচের কোন মৌলটি অধিক সক্রিয়, অর্থাৎ যে 4টা মৌল দেওয়া আছে, এই 4টা মৌলের মধ্যে সক্রিয় বেশি কি, কোন মৌলটিকে আমরা বেশি সক্রিয় বলতে পারবো। এখানে অ্যান্সার দেখি ফ্লোরিন রয়েছে, তাই না, তাহলে এখানে অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সারটি কি হবে, ফ্লোরিন। কি হবে, ফ্লোরিন বেশি সক্রিয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোনটি ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য বহন করে, অর্থাৎ অপধাতু বলতে পারো। এখানে এই 4টা অপশনের মধ্যে অপধাতুকে, 4টা অপশনের মধ্যে অপধাতু হবে সিলিকন অপধাতু, কারণ তার মধ্যে ধাতুর বৈশিষ্ট্য রয়েছে, অধাতুর বৈশিষ্ট্য রয়েছে, সে 2টা বৈশিষ্ট্যই পালন করে বা 2টা বৈশিষ্ট্য সে দেখাইতে পারে, বিধে তাকে আমরা অপধাতু বলি। কোনটি ধাতব ধর্ম সব থেকে বেশি, এখানে যে 4টা মৌল, এই 4টা মৌলের মধ্যে কোনটার ধাতব ধর্ম সব থেকে বেশি, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে আমাদের স্ট্রনসিয়াম। কেন স্ট্রনসিয়াম বললাম, কারণ দেখো আমরা জানি একই গ্রুপের যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ধাতব ধর্ম তত বাড়ে, একই গ্রুপের যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ধাতব ধর্ম তত কি হয়, বৃদ্ধি পায়। সো হিলিয়াম তো নিষ্ক্রিয় মৌল, প্রশ্নই আসতেছে না, তাহলে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম 3টে একই গ্রুপের, সব থেকে নিচে কে, স্ট্রনসিয়াম, তাহলে অ্যান্সার কি হবে, স্ট্রনসিয়াম। তো আমি আশা করতেছি তোমরা এইটুকু পার্ট প্রপারলি বুঝতে পেরেছো। আচ্ছা, দেখো নেক্সট প্রশ্ন কি, একই পর্যায়ে বাম থেকে যতই ডানে যাওয়া যায়। সো প্রশ্নটা আমাকে কিন্তু একটা পর্যায়ভিত্তিক প্রশ্ন, এবং বাম থেকে আমি কোন দিকে যাচ্ছি, ডান দিকে যাচ্ছি, তাহলে কি হবে, ধাতব ধর্ম আস্তে আস্তে কনভার্ট হবে অধাতব ধর্মে। সো ক নাম্বারটাই সঠিক। দেখো আমরা যত একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে যাব, ধাতব ধর্ম আস্তে আস্তে কমবে, অধাতব ধর্ম আস্তে আস্তে বাড়বে, মানে এখানে বোঝাতে যাচ্ছে যে ধাতব ধর্ম পরিবর্তিত হয়ে অধাতব ধর্মের রূপ নেবে। সো এখান থেকে এই অ্যান্সারটি আমার সঠিক। আচ্ছা, নেক্সট প্রশ্ন, পর্যায় সারণীর বাম হতে ডানে। আচ্ছা, এটাও পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে কি হবে, তো এখান থেকে ধাতব ধর্ম হ্রাস পায়, সত্য কথা, আমরা টিকটকে দেখছি যে ধাতব ধর্ম অধাতব ধর্ম হয়ে যাচ্ছে। সো অধাতব ধর্ম বৃদ্ধি পাওয়া মানেই কিন্তু ধাতব ধর্ম হ্রাস পাওয়া। আয়নীকরণ শক্তি বাড়ে, ইয়েস, তুমি যত বাম থেকে ডান দিকে যাবা তোমার আকর্ষণ বল তত বাড়বে, আর আকর্ষণ বল যত বাড়বে আয়নীকরণ শক্তির মানও কি হবে, যত বৃদ্ধি পাবে। 2 নাম্বারটা সঠিক। 3 নাম্বার, পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে না, এটা মিথ্যে কথা। খেয়াল করো, আকর্ষণ বল যেহেতু বাড়ে বলতেছি, তার মানে পারমাণবিক ব্যাসার্ধ কি হবে, কমবে, পারমাণবিক ব্যাসার্ধ কমবে। যেহেতু 1 এবং 2 সঠিক, তাহলে আমার এখানে সঠিক অ্যান্সার কত, ক নাম্বার। 1 এবং 2 যেহেতু সঠিক, তাহলে আমি এখান থেকে পাচ্ছি কি অ্যান্সার হিসেবে, ক নাম্বার। আচ্ছা, নেক্সট প্রশ্ন, পর্যায় সারণীর বাম থেকে ডানে অক্সাইড সমূহের অম্লত্ব কিরূপ, মানে অর্থাৎ বাম থেকে ডানে যদি যাই তাহলে অক্সাইড সমূহের অম্লত্ব অ্যাসিডিক ধর্ম কি হয়, বৃদ্ধি পায়। খেয়াল করো, একটা এক্সাম্পল যদি আমি দেই,
ধরো সোডিয়াম একদম তৃতীয় পর্যায়ের বামের মৌল, তাহলে সোডিয়ামের অক্সাইড হচ্ছে এইটা। আর তৃতীয় পর্যায়ের একদম ডানের দিকে যারা আছে ফর এক্সাম্পল ধরো সালফার। এখন কোনটা বেশি অম্লীয়? অবশ্যই সালফার ডাইঅক্সাইড বেশি অম্লীয়, সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারবে। আর সোডিয়াম অক্সাইড কি ক্ষারীয়, তাহলে এটা তোমরা মনে রাখবা যে একই পর্যায়ের বাম দিকের মৌলগুলোর অক্সাইডের ক্ষারীয় বৈশিষ্ট্য বেশি আর ডান দিকের মৌলগুলোর অক্সাইডের অম্লীয় বৈশিষ্ট্য বেশি। তো এখানে যেহেতু ডান দিকের মৌলের কথা বলেছে এবং বলতেছে যে অম্লত্ব কি রূপ হয়, তাহলে কি হয় বলো তো? বাড়ে, বৃদ্ধি পায়। যে সালফার ডাইঅক্সাইডের সাথে পানি যোগ করলে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে, তো এটা বৃদ্ধি পায় হবে। আচ্ছা নেক্সট কোশ্চেন, পর্যায় সারণীর কোন পর্যায়ের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে পরমাণুর আকারের কি রূপ ঘটে? পারমাণবিক সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে পরমাণুর আকার কি হবে বলতো? হ্রাস পায়। কেন হ্রাস পায় বলবো? পারমাণবিক আকার বৃদ্ধি পেলে পর্যায় সারণীর কোন পর্যায়ে, ফার্স্টে কিন্তু বলেই দিছে কোন পর্যায়ের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে পরমাণুর আকারটা হ্রাস পায়। খেয়াল করো এখানে ধরো আমরা আবার সেই তৃতীয় পর্যায় নিয়ে কথা বলি, সোডিয়াম 11 তাই না, আর ক্লোরিন 17, তাহলে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা হবে? 7টা হবে। তাহলে এইটা নিউক্লিয়াস দ্বারা বেশি পরিমাণ বলে আকর্ষিত হবে, কিন্তু সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন একটা। তাহলে যত তুমি একই পর্যায়ে ডান দিকে আগাবা পারমাণবিক সংখ্যা তত বাড়বে, সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা বাড়বে, নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়বে, পরমাণুর আকারটা আগের থেকে ছোট হতে থাকবে। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন 3টা মৌল পি কিউ আর পর্যায় এবং গ্রুপ সংখ্যা বলা আছে। তাহলে এখানে আমরা ফার্স্টে মৌলগুলোকে দেখি, চেনার চেষ্টা করি। গ্রুপ 2 পর্যায় 3, তাহলে পি মৌলটি কে? গ্রুপ 2 এর পর্যায় 3 ম্যাগনেসিয়াম। আচ্ছা গ্রুপ 17 পর্যায় 2 ফ্লোরিন, আর বলতেছে গ্রুপ 2 পর্যায় 4 সো ক্যালসিয়াম, তাই না? এই 3টা মৌল আমরা পেয়ে গেছি। এবারে আসো এখান থেকে দেখি আমাদের বহুপদী সমাপ্তি সূচকে কি বলতেছে। নাম্বার 1 বলতেছে যে তড়িৎ ঋণাত্মকতার ক্রম কিউ গ্রেটার দেন আর। কিউ কে ছিল? ফ্লোরিন। আর কে? অবশ্যই 1 নাম্বারটি সঠিক, কেননা ফ্লোরিন সব থেকে হাই তড়িৎ ঋণাত্মক মৌল, সো আমাদের কিউ মৌলের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, এটা ট্রু। নাম্বার 2 পারমাণবিক আকারের কম আর হচ্ছে সব থেকে বেশি, তারপরে হচ্ছে পি, তারপরে হচ্ছে কিউ, এটাও সত্য, কেননা পর্যায় 4 পর্যায় 3 পর্যায় 2 সিকোয়েন্স অনুযায়ী এটাও সত্য। আর 3 নাম্বার আয়নীকরণ শক্তির কম আর এর সব থেকে বেশি, আর পি এর সব থেকে মানে পি থেকে আর এর বেশি, এইটা মিথ্যা। খেয়াল করো তৃতীয় পর্যায় আর চতুর্থ পর্যায়, তাহলে আকর্ষণ বল বেশি কার? ম্যাগনেসিয়ামের। তাহলে আয়নীকরণ শক্তিও বেশি কার হবে? ম্যাগনেসিয়ামের। যার যত বেশি আকর্ষণ বল তার আয়নীকরণ শক্তি তত বেশি। তার মানে এটা হওয়া উচিত ছিল এরকম পি গ্রেটার দেন আর, বাট এখানে বলতেছে আর গ্রেটার দেন পি, সো এটা মিথ্যা। তাহলে 1 এবং 2 নাম্বারটা সঠিক। দেখি এটার সাথে কার মানে অপশনগুলোর সাথে কার মিলতেছে। 1 এবং 2 সঠিক। খেয়াল করো 1 এবং 2 সঠিক ছিল আমাদের, সো এখান থেকে আমরা ক নাম্বারকে চুজ করলাম। সো 89 এর সঠিক অ্যান্সার হবে ক নাম্বার। 89 এর সঠিক অ্যান্সার কত হবে? ক নাম্বার। আচ্ছা নেক্সটে দেখো একটা উদ্দীপক দিচ্ছে, আমাদেরকে এখন উদ্দীপক নিয়ে কাজ করতে হবে। তো উদ্দীপকে কি বলতেছে আমরা একটু চেনার চেষ্টা করি। কার্বন, এটা হবে অক্সিজেন, সালফারের উপরে অক্সিজেন, এটা হবে নাইট্রোজেন, এটা হবে ফসফরাস, তাই না? আমরা মৌলগুলো পেয়েছি। এবারে এক্স ওয়াই জেড মৌলগুলোর ক্ষেত্রে দেখো কি বলতেছে যে এক্স ওয়াই জেড মৌলগুলোর ক্ষেত্রে প্রথমটা জেড পারমাণবিক আকার সব থেকে বড়, জেড মৌলের পারমাণবিক আকার সব থেকে বড়, এটা সত্য। এই 4টা মৌলের মধ্যে প্রথমত এরা 3টা ছোট কেন? কারণ এদের পর্যায় 2 আর এদের পর্যায় 3। তৃতীয় পর্যায়ের মধ্যে সালফার আবার ডানে, সো আমরা জানি ডানের মৌলের আকারটা কি হয়? ছোট হয়, তাই না? তাহলে প্রথম কথা হচ্ছে এই 5টা মৌলের মধ্যে পারমাণবিক আকার বড় হওয়ার চান্স কাদের বেশি? এদের দুইজন, জেড এবং এস এর বেশি সব থেকে। এদের দুজনের মধ্যে আবার কার বেশি? জেড এর বেশি, সো 1 নম্বর অপশনটি সঠিক। 2 নাম্বার এক্স এর আয়নীকরণ শক্তি জেড থেকে বেশি। এক্স এর আয়নীকরণ শক্তি, নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি ফসফরাস থেকে বেশি, অবশ্যই, কারণ নাইট্রোজেন পর্যায় 2 এর তার আকর্ষণ বল বেশি, নিউক্লিয়াসের সাথে কক্ষপথের ইলেকট্রনগুলোর আকর্ষণ বল বেশি। তো যেহেতু আকর্ষণ বল বেশি তার মানে কি তার আয়নীকরণ শক্তির মানও বেশি হবে। 2 নাম্বারটিও সঠিক। 3 নাম্বার ওয়াই এর অধাতব ধর্ম সবচেয়ে বেশি, ওয়াই এর অধাতব ধর্ম
ওয়াই কে অক্সিজেন, তাই না? তাহলে ওয়াই এর অধাতব ধর্ম সব থেকে বেশি হবে কেন? তার পর্যায় কম। প্রথম কথা হচ্ছে তার পর্যায় কম এবং সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেশি। সো দুইটা শর্তই কিন্তু অধাতব ধর্মকে সাপোর্ট করে। পর্যায় যত কমবে, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যত বাড়বে, মৌলটি তত বেশি অধাতব ধর্ম প্রকাশ পাবে। সো দুইটাই কিন্তু অক্সিজেনের জন্য ট্রু। সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 6টা আর পর্যায় 2। তাহলে এখানে 3 নাম্বারটিও সঠিক। তাহলে এই প্রশ্নের আমি 3টা প্রশ্নে কি পাচ্ছি, মানে 3টা প্রশ্নের অ্যান্সার কি পাচ্ছি, আমি সঠিক পাচ্ছি। আচ্ছা, তাহলে দেখো, তাহলে 1 সঠিক, 2 সঠিক, 3 সঠিক, তার মানে সঠিক অ্যান্সার কত হবে ফাইনালি? আমরা কোনটা পাবো? ঘ নাম্বারটা পাবো। এখান থেকে আমরা সঠিক অ্যান্সার ঘ নাম্বার। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, উদ্দীপকের আলোকে এই প্রশ্নগুলোর অ্যান্সার দাও। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে এখান থেকে আমাদের উদ্দীপকটা একটু চিনে নেই যে মৌলগুলো আসলে কে কে ছিল, কারণ আমাদের প্রশ্ন আসলে অপোজিট পৃষ্ঠে চলে গিয়েছে। এই মৌলটিকে গ্রুপ 1 পর্যায় 2, গ্রুপ 1 পর্যায় 2 লিথিয়াম, তাই না? এই মৌলটি হবে লিথিয়াম। ডি মৌলটিকে গ্রুপ 17 পর্যায় 3, তাহলে ডি হবে ক্লোরিন, ক্লোরিন। আর ই কে গ্রুপ 1 পর্যায় 4 মানে পটাশিয়াম। ঠিক আছে, তাহলে লিথিয়াম, ক্লোরিন এবং পটাশিয়াম, এদের মধ্যে কাহিনী হচ্ছে লিথিয়াম, ক্লোরিন, পটাশিয়াম। ওকে, সো আমি এখন যাচ্ছি নেক্সট পেজে। তো দেখো, আমাদের কিন্তু এ ডি ই মৌলগুলো আমরা চিনতে পেরেছি। এ ছিল আমাদের লিথিয়াম, ডি ছিল আমাদের ক্লোরিন, আর ই ছিল আমাদের পটাশিয়াম। এবারে আসো আমাদের অপশনগুলো আমরা একটু চেক করব কি বলতেছে। তো ফার্স্টে বলতেছে যে আয়নীকরণ বিভব মানে আয়নীকরণ শক্তি এ থেকে মানে ই থেকে এ এর বেশি। ই কে পটাশিয়াম আর এ কে লিথিয়াম, তাহলে অবশ্যই লিথিয়ামের বেশি হবে। কেন বলো তো? কারণ লিথিয়াম গ্রুপের উপরের দিকে আর পটাশিয়াম গ্রুপের নিচের দিকে, তাহলে সেই হিসেবে অবশ্যই পটাশিয়াম থেকে লিথিয়ামের বেশি হবে। নাম্বার 2, পারমাণবিক আকারের ক্রম ই সব থেকে বড়। ঠিক আছে, তারপরে বলতেছে ডি ক্লোরিন এবং লিথিয়াম। এইখানে আসলে একটা গরমিল হয়েছে, এইটা আসলে মিথ্যা। এখানে পারমাণবিক আকারের ক্রম সব থেকে বড় কে? পটাশিয়াম, তারপরে কে? লিথিয়াম, তারপরে কে? ক্লোরিন। তাহলে এখানে হওয়া উচিত ছিল ই, তারপরে এ, তারপরে ডি। ঠিক আছে, এভাবে হওয়া উচিত ছিল। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, স্যার ক্লোরিনের তো পর্যায় 3 আর লিথিয়ামের তো পর্যায় 2, তাহলে তো ক্লোরিনেরই মৌলটার ক্লোরিন মৌলেরই তো পারমাণবিক ব্যাসার্ধ বা আকার বড় হওয়া উচিত। এখানে শুধুমাত্র পর্যায় খেয়াল রাখলে হবে না, আমাদের সাথে সাথে আরও একটা ব্যাপার মাথায় রাখতে হবে। নাম্বার কি না, সেটা কি বলতো? ক্লোরিন এর পর্যায় 3 হলেও ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কিন্তু 7টা, আর লিথিয়াম পর্যায় 2 হলেও লিথিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1টা। এবং লিথিয়াম আর ক্লোরিনের মধ্যে কম্পেয়ার করলে ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা অনেক বেশি। সো ফলে নিউক্লিয়াসে অধিক সংখ্যক প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে অধিক সংখ্যক ইলেকট্রন বিদ্যমান থাকার ফলে এখানে অনেক বেশি আকর্ষণ বল তৈরি করতে পারবে, যেটা কিনা লিথিয়াম পারবে না। তো এই জন্য আকর্ষণ বলের ভিত্তিতে এটা চেঞ্জ হয়ে যাবে, ক্লোরিনের আকারটা অনেক বেশি ছোট হয়ে যাবে আর লিথিয়ামের আকারটা একটু মানে মডারেটলি থাকবে আর কি। তাহলে এই জন্য 2 নাম্বারটা মিথ্যা। আর 3 নাম্বারটা বলতেছে কি দেখো, তড়িৎ ঋণাত্মকতা ডি গ্রেটার দ্যান ই, ডি থেকে ক্লোরিন, ই থেকে পটাশিয়াম, তাহলে অবশ্যই পটাশিয়াম থেকে ক্লোরিন যেহেতু একটা অধাতু, তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। সো 1 এবং 3 সঠিক। এখানে সঠিক অ্যান্সারের সাথে ম্যাচিং হচ্ছে খ নাম্বার। আমাদের 91 এর সঠিক অ্যান্সারটি কত হবে? সঠিক অ্যান্সারটি পাবো আমরা খ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে, 92 নাম্বার প্রশ্নের আমাকে এখন অ্যান্সার করতে হবে। সো এখানে আমরা মৌলগুলো একটু দেখে নেব যে মৌলগুলো কি কি আছে। খেয়াল করো, তো মৌলগুলো আছে ফসফরাস, সালফার, ক্লোরিন। 3টা মৌল এক সিরিয়ালে, ফসফরাস, সালফার, ক্লোরিন। এবারে দেখি আমি এখান থেকে কি কি অ্যান্সার আমি দিতে পারতেছি। আচ্ছা, এম হচ্ছে কি ফসফরাস, তাই না? সালফার, ক্লোরিন। এবারে দেখো আর এর পারমাণবিক আকার ছোট, সত্য এটা, কারণ একই পর্যায়ে সব থেকে ডানে অবস্থিত ক্লোরিন, একই পর্যায়ে সব থেকে ডানে অবস্থিত ক্লোরিন, সো ক্লোরিনের আকারটা সব থেকে ছোট হবে, এটা ট্রু। 2 নম্বরে কি বলছে যে এম এর ইলেকট্রন আসক্তি কিউ অপেক্ষা কম। এম এর ইলেকট্রন আসক্তি, এম কে ফসফরাস, কিউ কে সালফার, তাহলে ফসফরাসের ইলেকট্রন আসক্তি সালফার অপেক্ষা কম, এটাও সত্য। কেন? কারণ আমরা জানি একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় ইলেকট্রন আসক্তির মান বাড়ে। তাহলে এখানে ফসফরাসটা তো বামে অবস্থিত, সো সালফার থেকে ফসফরাস যেহেতু বামে অবস্থিত, তাহলে এখানে ইলেকট্রন শক্তির মান কি হবে? কমবে। এখানে এটা ট্রু। 3 নাম্বার, আর এর আয়নীকরণ শক্তি কিউ অপেক্ষা বেশি। আর এর আয়নীকরণ শক্তি কিউ অপেক্ষা বেশি, এটাও সত্য। যত তুমি একই পর্যায়ে যত তুমি ডান দিকে যাবা আয়নীকরণ শক্তির মান তত বাড়বে, কারণ আকর্ষণ বল বেড়ে যাচ্ছে। কিউ মৌল যতটা আকর্ষণ বল তৈরি করতে পারবে আর মৌল তার থেকে বেশি আকর্ষণ বল তৈরি করতে পারবে। তো যেহেতু ক্লোরিনের আকর্ষণ বল বেশি, ইলেকট্রন সেখান থেকে বের করতে চাইলে আমার বেশি পরিমাণ শক্তি দিতে হবে। দ্যাটস ওয়াই আমাদের আর এর আয়নীকরণ শক্তি কিউ অপেক্ষা বেশি হবে। সো যেহেতু 3টাই সঠিক, আমি এখানে ঘ নাম্বারের সাথে
1 থাকবে, বা আমি এখানে ঘ নাম্বারের অপশনটা আমি এখান থেকে নিব। ওকে ফাইন, তো আমি যাচ্ছি নেক্সট ওয়ানে। আচ্ছা, নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, সোডিয়াম এক্সকে সোডিয়াম, পটাশিয়াম, আর এটা হবে 37 রুবিডিয়াম, ঠিক আছে 37 হবে রুবিডিয়াম। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো প্রশ্ন বলতেছে কি যে একটি পর্যায় সারণীর একটি গ্রুপের খণ্ডিত অংশ দেওয়া হলো। তো আমরা এখন এখান থেকে মৌলগুলো চিনবো। তাহলে এখান থেকে দেখি প্রশ্নগুলো, ফার্স্টে দেখো প্রশ্নগুলো কি বলছে। নাম্বার 1, পারমাণবিক আকার ক্রমান্বয়ে হ্রাস পায়। প্রথম অপশনটি মিথ্যা, কারণ একই গ্রুপের যত তুমি উপর থেকে নিচের দিকে নামবা তত তোমার পারমাণবিক আকার বৃদ্ধি পাবে। পারমাণবিক আকার তত কি হবে, বৃদ্ধি পাবে। উপর থেকে যত আমি নিচের দিকে নামবো পারমাণবিক আকার বৃদ্ধি পাবে। 2 নাম্বার, সর্বশেষ স্তরে ইলেকট্রন একটি আছে। যেহেতু এরা সবাই গ্রুপ 1 এ, সোডিয়াম বলো, পটাশিয়াম বলো, রুবিডিয়াম বলো, তাহলে 2 নাম্বারটি সঠিক, যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টি, একটি। আর 3 নাম্বার, জেড মৌলটি ওয়াই মৌল অপেক্ষা অধিক সক্রিয়। জেড কে রুবিডিয়াম, ওয়াই কে পটাশিয়াম, সো পটাশিয়াম থেকে রুবিডিয়াম বেশি সক্রিয়, এটাও সত্য। সো 2 এবং 3 সঠিক, 2 এবং 3 সঠিক। দেখি এখন 2 এবং 3 এর সাথে আমার মানে কোন অপশনটি ম্যাচ হচ্ছে। দেখো 2 এবং 3 যেহেতু সঠিক, এখান থেকে গ নাম্বার অপশনটিকে আমরা নিতে পারবো। 2 এবং 3 সঠিক আমার, তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার হিসেবে আমরা গ নাম্বার যে অপশনটি রয়েছে সেই অপশনটি আমরা চুজ করতে পারলাম। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে। দেখো এর পরবর্তী প্রশ্নে কি বলতেছে, বেরিলিয়াম, বেরিলিয়াম, তারপর কে ম্যাগনেসিয়াম, তারপরে কে ক্যালসিয়াম। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এবার সর্বশেষ স্তরে 2টি ইলেকট্রন আছে, এটা সত্য। উদ্দীপকে উল্লেখিত মৌলগুলো যেহেতু সবাই গ্রুপ 2 এর, যেহেতু এরা সবাই গ্রুপ 2 এর, তাহলে এদের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে, এদের সবার সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকবে। ট্রু এটা। 2 নম্বরে কি বলছে দেখো, পারমাণবিক আকার উপর থেকে নিচে হ্রাস পায়। এটা তো মিথ্যা, কারণ আমি যখন একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যত যাব তত আমার পারমাণবিক আকারটা বৃদ্ধি পাবে, পর্যায় বাড়বে, গোলাকার স্তর বাড়বে, নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়বে, পারমাণবিক আকারটা বৃদ্ধি পাবে। আর 3 নাম্বার, একই রকম বিক্রিয়া প্রদর্শন করে। সো এটা ট্রু, যে এরা সবাই কি করবে, একই রকম বিক্রিয়া প্রদর্শন করবে। যেহেতু এদের সবাই একই গ্রুপের, এদের সবার সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন, এরা সবাই 2টি ইলেকট্রন ত্যাগ করতে পারে। সো এই যে শর্তগুলো, সবাইকে যেহেতু একই রাস্তায় বা একই জায়গায় আমি বাঁধতে পারতেছি, তাহলে এখান থেকে আমাদের এটাও সত্য। সো 1 এবং 3 সঠিক। এবার দেখি এই 1 এবং 3 এর সাথে কোন অপশনটি ম্যাচ হচ্ছে। দেখো 1 এবং 3 এর সাথে মিলতেছে আমাদের খ নাম্বার যে অপশনটি রয়েছে 1 এবং 3, তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি আমরা খ নিব। আচ্ছা, যাচ্ছি আমরা সেই আবার আরেকটি উদ্দীপকে। আচ্ছা, তো এই উদ্দীপকে দেখো কি বলতেছে, আচ্ছা আমি আগে 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 পরমাণুগুলোকে আমরা একটু চিনে নেই যে পরমাণুগুলো কে কে। ওকে, সো দেখো কার্বন, আমরা এটা একটু আগে দেখেছিলাম, কার্বন, সালফার, তাহলে এটা কে নাইট্রোজেন, তাই না, নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন। দেখি এবার এখানে কি বলতেছে যে XYZ মৌলগুলোর ক্ষেত্রে জেড পরমাণুর আকার সবচেয়ে বড়। ইয়েস, এটা সত্য। দেন ওয়াই এর অধাতু ধর্ম সব থেকে বেশি, এটাও সত্য। এক্স এর তুলনায় জেড এর আয়নীকরণ শক্তি বেশি। এক্স এর তুলনায়, খেয়াল করো, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে জেড পরমাণুর আকার সব থেকে বড়। ইয়েস ট্রু এটা, কারণ এখানে সব থেকে নিচে এবং জেড এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কম। নাম্বার 2, ওয়াই এর অধাতু ধর্ম সবচেয়ে বেশি, যেহেতু ওয়াই কোথায় পর্যায়ও কম, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যাও বেশি, সো এটাও ট্রু। 3 নাম্বার, এক্স এর তুলনায় জেড এর আয়নীকরণ শক্তি বেশি। এক্স এর তুলনায়, অর্থাৎ নাইট্রোজেনের তুলনায় ফসফরাসের আয়নীকরণ শক্তি বেশি, এটা কখনো হতে পারে, অবশ্যই না। সো 1 এবং 2 সঠিক, 1 এবং 2 সঠিক। দেখি আমরা এটার সাথে কার ম্যাচিং হচ্ছে, 1 এবং 2 সঠিক। আচ্ছা, সো 1 এবং 2 যেহেতু সঠিক, তাহলে এখান থেকে আমাদের ক নাম্বার, আগের প্রশ্নের ক নাম্বারে যে অ্যান্সারটি পেয়েছি আমরা সেই অ্যান্সারের সাথে মিলে গেল। সো আমরা এই প্রশ্নের অ্যান্সার 1 এবং 2 এর মাধ্যমে ক নাম্বারকে চুজ করেছি। ওকে, দেখো আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এখানে কি বলতেছে যে এখানে অনেকগুলো মৌল আমরা দেখতে পাচ্ছি ADEG। তো মৌলগুলো কে কে একটু চিনি। পর্যায় 1 গ্রুপ 1, তাহলে এ হবে হাইড্রোজেন, তাই না। আর গ্রুপ 2 পর্যায় 3, তাহলে ডি হবে ম্যাগনেসিয়াম। তারপর কি বলছে, গ্রুপ 17 পর্যায় 2, তাহলে ই হবে কে, ই হবে আমার ফ্লোরিন, ফ্লোরিন। আচ্ছা, সো এটা আমরা ই পাচ্ছি কাকে, ফ্লোরিনকে। আর গ্রুপ 17 পর্যায় 3, তাহলে পাচ্ছি আমরা ক্লোরিনকে। তাহলে 4টা মৌল, হাইড্রোজেন, ম্যাগনেসিয়াম, ফ্লোরিন, ক্লোরিন। আচ্ছা, এবারে বলতেছে যে উদ্দীপকের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি। অর্থাৎ এখানে যে 4টা মৌল, এই 4টা মৌলের মধ্যে কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি। আচ্ছা ফাইন, খেয়াল করো, হাইড্রোজেন পর্যায় 1 এই জন্য বাদ,
ফ্লোরিন পর্যায় 2 এজন্য বাদ। তাহলে বাকি থাকলো কে? পর্যায় 3 এর মধ্যে কে থাকতেছে? ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন। তো ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা মাত্র 2টা, ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা মাত্র 2টা, আর ক্লোরিনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা 7টা। তাহলে যেহেতু ক্লোরিনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা বেশি, তার মানে এর আকারটা ছোট হয়ে যাবে। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কি পাচ্ছি আমরা এখান থেকে? ডি পাচ্ছি। এবারে দেখি অপশনে যদি আমাদের ডি থাকে তাহলে আমরা সেই ডি কে চুজ করব। আমরা ডি কে পেয়ে গিয়েছি, ম্যাগনেসিয়াম এর সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কম যেহেতু, তাহলে অবশ্যই এখানে ইলেকট্রন সংখ্যা, এখানে ই সংখ্যা সব থেকে কি হবে? বেশি হবে। ফাইন। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো এবারে উদ্দীপকের, আচ্ছা আমাদের আবারও এদেরকে লাগতেছে, আমাদের উদ্দীপকটা আসলে একটু চিনতে হবে কে কে কার কথা বলতেছে। এ হাইড্রোজেন, ডি ম্যাগনেসিয়াম, তারপর ই ফ্লোরিন, আর জি হচ্ছে ক্লোরিন। হাইড্রোজেন, ম্যাগনেসিয়াম, ফ্লোরিন, ক্লোরিন। আচ্ছা তাহলে আমি এখানে লিখে নেই, তাহলে আমার জন্য সুবিধা হবে। এ হাইড্রোজেন, তারপরে আচ্ছা এখান থেকে যদি আমরা এটাকে চুজ করি, এ হাইড্রোজেন, ডি ম্যাগনেসিয়াম, তারপরে ই কে? ই ফ্লোরিন। আচ্ছা তাহলে এ কে হাইড্রোজেন, ডি ম্যাগনেসিয়াম, ই ফ্লোরিন, আর জি ক্লোরিন। ঠিক আছে, তো 4টা মূল নাম লিখে দিলাম। এবারে যাব আমরা নেক্সট প্রশ্নে। দেখো নেক্সট প্রশ্নে আমাদেরকে কি বলতেছে যে এ ই পোলার সমযোজী যৌগ, অর্থাৎ এ এবং ই পোলার সমযোজী যৌগ। এ কে হাইড্রোজেন, ই কে ফ্লোরিন, পোলার সমযোজী সত্য। এটা প্রথম পয়েন্টে সঠিক। দ্বিতীয় পয়েন্ট, DG2 ডি কে ম্যাগনেসিয়াম, জি কে ক্লোরিন, পানিতে দ্রবণীয়, এটা সঠিক, কেননা DG2 মানে কি? MgCl2। DG2 বলতে বোঝানো হয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আর 3 নাম্বার Da2, ডি ম্যাগনেসিয়াম, A2 মানে হাইড্রাইড, এর জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবাহী, যেহেতু এটাও একটা আয়নিক যৌগ, তাহলে এটাও সঠিক। 3 নাম্বারটিও সঠিক। তাহলে 1 সঠিক, 2 সঠিক, 3 সঠিক। সঠিক অ্যান্সারটি কত হবে? ঘ নাম্বার। সঠিক অ্যান্সারটি কত হবে? ঘ নাম্বার। সো আমরা এখান থেকে ঘ নাম্বারকে ঘ নাম্বার অ্যান্সারটি আমরা নিতে পারতেছি। আচ্ছা যাচ্ছি আমি এর পরবর্তী প্রশ্ন। দেখো এর পরবর্তী প্রশ্নে একটি উদ্দীপক আমার জন্য দেওয়া হয়েছে, তো এখান থেকে প্রশ্নগুলোর অ্যান্সার আমাকে করতে হবে। তো আমরা এখানে দেখি ফার্স্টে X19, আচ্ছা মানে পটাশিয়াম, তাই না? 19 মানে হচ্ছে পটাশিয়াম। তাহলে রুবিডিয়াম, এটা হবে কে? রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এইভাবে। তো আমাদের এটা একটা গ্রুপ, মানে গ্রুপ 1 এর কথা এখানে বলতেছে। তাহলে দেন আমি এখান থেকে জাস্ট বাকি প্রশ্নগুলোর অ্যান্সার খোঁজার চেষ্টা করব। নাম্বার 1, উপরের মৌলগুলোর সর্ববহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন বিদ্যমান। সত্য, এটা প্রথমটা কিন্তু সত্য যে সর্ববহিস্থ কক্ষপথে এদের একটা করে ইলেকট্রন বিদ্যমান। আচ্ছা নাম্বার 2, পারমাণবিক ব্যাসার্ধ পর্যায়ক্রমে হ্রাস পেয়েছে। এটা মিথ্যা, কারণ একটা গ্রুপে যত আমি উপর থেকে নিচের দিকে নামবো তত আমার পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে, কমবে না। ততই আমার পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে, কমবে না। আর নাম্বার 3, ধাতব ধর্ম পর্যায়ক্রমিকভাবে বৃদ্ধি পায়। ইয়েস, ধাতব ধর্ম গ্রুপের উপর থেকে যত নিচের দিকে যাওয়া যাবে ধাতব ধর্ম তত বাড়বে। গ্রুপের উপর থেকে যত নিচের দিকে যাওয়া যাবে ধাতব ধর্ম তত কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে 1 এবং 3 যেহেতু সঠিক পাচ্ছি আমি, তাহলে 1 এবং 3 এর সাথে মিলতেছে খ নাম্বার। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কত হবে? আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ নাম্বার। ওকে, দেখো নেক্সট প্রশ্ন কি বলতেছে, যে এখানে আমরা মাল্টিপল আসলে প্রশ্ন পাচ্ছি। পারমাণবিক আকারের ক্ষেত্রে সঠিক ক্রম কোনটা? আচ্ছা এখানে দেখো এগুলো আসলে একটু করা টাফ, তাও আমি তোমাদেরকে এখানে করে দিচ্ছি। প্রথম কথা, আমি মৌলগুলোকে একটু সিলেকশন করি, কে কে হতে পারে। গ্রুপ 2 পর্যায় 2, তাহলে এটা কে বলতো? বেরিলিয়াম। তারপরে গ্রুপ 1 পর্যায় 3, তাহলে এটাকে সোডিয়াম। পর্যায় 4 পটাশিয়াম। তারপরে গ্রুপ 16 পর্যায় 2 অক্সিজেন। গ্রুপ 17 ফ্লোরিন। তারপরে এটাকে অক্সিজেনের পরে সালফার, ক্লোরিন, ব্রোমিন। তাহলে আমরা এখান থেকে আমরা এটা নিলাম। আচ্ছা এবারে দেখো তো সব থেকে যে মৌলটা সব থেকে আমাদের বড়, এটা আমাকে সিরিয়াল করতে হবে। আমাদের কোশ্চেন, উদ্দীপকের ক্ষেত্রে পারমাণবিক আকারের সঠিক ক্রম কোনটা? আচ্ছা তাহলে এখানে সব থেকে বড় মৌলকে বলতো? এখানে সব থেকে বড় মৌল হবে বি, কেননা পর্যায় 4-এর দুইটাই মৌল আছে। তাহলে এদের মধ্যে সব থেকে বড় হবে বি, কেননা বি হচ্ছে পটাশিয়াম, 4টা গোলাকার স্তর, সর্বশেষ কক্ষপথে মাত্র 1টা ইলেকট্রন। দেন হবে জি। বি এর পরে কি হবে? বি এর পরে হবে জি। তারপরে কি হতে পারে? তারপরে দেখি, তারপরে হতে পারে বিজি, তারপরে এফ কে। আচ্ছা এফ হচ্ছে আমাদের এফ যে মৌলটি সালফার। আচ্ছা এরপর আমরা সালফারকে নিতে পারি, অথবা যদি আমাদের সালফারের আগে সোডিয়াম, তাই না?
তাহলে সোডিয়াম হচ্ছে এ, সোডিয়াম হচ্ছে এ, তারপরে কে এফ, এফ এফ, এইভাবে আর কি। অর্থাৎ BgAF, BgAF, এরপরে কি হবে BgAF, এরপরে ধরো অন্যান্য যে মৌলগুলো আছে ক্লোরিন সহ বাকি যারা আছে এরা। তো আমরা দেন আমাদের অপশনে চলে যাই। উদ্দীপকের ক্ষেত্রে পারমাণবিক আকারের সঠিক ক্রম কোনটা, সঠিক ক্রম কোনটা? তো আমরা যেই কথাটা বলতেছিলাম যে আমরা একটু আগে দেখেছিলাম যে BgFe, অর্থাৎ এইটা আমাদের খ নাম্বার অপশনটা এখানে সঠিক পেয়েছি আমরা। এখান থেকে সঠিক অ্যান্সারটি হবে খ নাম্বার। এখানে দেখো খেয়াল করো, তোমাকে যদি আরেকবার আমি একটু দেখিয়ে দিই, আমাদের যদিও উদ্দীপকের সাথে বোর্ডের আসলে জায়গার সামঞ্জস্যতা হচ্ছে না, যদি আমরা একটু ছোট করে নিই তাহলে এটা আমাদের হয়তো দেখতে একটু সুবিধা হবে। ফাইন, দেখো তাহলে এটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। খেয়াল করো এখানের খ নাম্বারটা কেন বললাম, বি কে ছিল পটাশিয়াম, অবশ্যই সব থেকে বড়, তারপরে কে জি, আচ্ছা জি থেকে বি বড়, এরপরে কে জি এর থেকে ছোট, কে জি এর থেকে ছোট হচ্ছে এফ, এফ এর থেকে ছোট কে ই, তাহলে ই এর থেকে বড় হচ্ছে এফ, এফ এর থেকে বড় হচ্ছে জি, জি এর থেকে বড় হচ্ছে বি। সো এই জন্যই আমাদের এই অপশনটাকে আমরা সঠিক হিসেবে বিবেচনা করেছি। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্নে। দেখো আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্নে, এবং উদ্দীপকের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সব থেকে বেশি? অর্থাৎ এখানে যে 4টা মৌল ছিল, এই 4টা মৌলের মধ্যে কোন মৌলের আয়নীকরণ শক্তি সব থেকে বেশি? এটা হবে ই। আচ্ছা, ই কে বলতো? ই হলো ফ্লোরিন। ই কে ছিল? ই ছিল আমাদের ফ্লোরিন। তাহলে আমরা জানি যে ফ্লোরিন মৌলের আয়নীকরণ শক্তি সব থেকে বেশি, বিধায় আমাদের এই 4 থেকে সব থেকে বেশি আয়নীকরণ বিশিষ্ট মৌল হবে ফ্লোরিন। ওকে, তো তাইলে আমি আশা করতেছি তোমরা এইটুকু অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছো। আমাদের আসলে এই পর্বটি শেষ হলো, যদিও পর্বটি একটু লেন্দি, কিন্তু এখানে কিন্তু আমরা অনেকগুলো MCQ কভার করেছি, যেটা আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো।